আরেকটা বিষয় এখানে যারা অলরেডি আছে এরা কেমন আছে আর এদের স্যালারির স্ট্যান্ডার্ডটা কিরকম হইতেছে, অ্যাটলিস্ট সর্বনিম্ন সে বাড়িতে কত টাকা পাঠাইতে পারো এই সম্পর্কে যদি আইডিয়া দেন। আর এখন বাংলাদেশ থেকে নতুন যারা আসতেছে এদের কি মানে সম্ভাবনা কেমন, বিচার রেশিও কেমন, আইডিয়া আছে কোনো? আমি যতটুকু শুনলাম এই বাংলাদেশে কিরকম আছে এই শহরে আপনার জানা এই মতে? দেশে মানে এই শহরে বাংলাদেশি আছে মোটামুটি, তবে রিসেন্টলি যে আপনার 8 ঘন্টার মধ্যে সে ফোন ব্যবহার করতে পারবে না, 30 মিনিট হচ্ছে তার জন্য খাবারের জন্য বিরতি। নতুন একটা ভিডিওতে স্বাগত, আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতেছে আমাদের কৃষ্ণ দাদাকে। হ্যালো। আমাদের চট্টগ্রামের ভাই, চট্টগ্রাম না সরি, তার দেশের বাড়ি হলো গোপালগঞ্জ। হ্যাঁ। আর সে পড়াশোনা করে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্সে। সে এখন ইউরোপের মাটিতে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বাইরে নিয়ে আমরা ঘুরতে পারলাম। আমাদের যে নান্নু ভাইয়ের বাসায় আমরা তার সাথে পরিচয়। এখন ভাইয়া আমাদের এই শহরের নাম জানি কি ভাইয়া? এটা হচ্ছে মোয়াবা। মোয়াবা শহরে আছি আমরা। এই মোয়াবা শহর সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এই শহরের ইতিহাস ঐতিহ্য কোনো কিছু সম্পর্কে বা এই শহরটা? আমি আসলে ভাবে তেমন কিছু জানি না। জি, তবে যা জানেন হালকা পাতলা যদি কিছু বলেন। আসলে ওই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমার আসলে টোটালি জানা নাই। আমি শুরু থেকে আসছি এখানে, তবে অন্য শহর আমি পোল্যান্ডে কিন্তু অনেকগুলো শহর ঘুরেছি। আচ্ছা। আমার কাজের জন্য আমি অনেক শহরেই গেছি মোটামুটি। তো তারপরে ওভারঅল নয় মোয়াবা আসলে কেন যেন আমার ভালো লাগে। না, খুবই গোছানো একটা শহর। হ্যাঁ, গোছানো, মানুষজনের চাপ কম, সব কিছুই পাওয়া যায় হাতের কাছে। কিন্তু মনে হবে যে আপনার একটা মানে এই যে গ্রামের কিছু শহর থাকে না এমন মনে হবে, কিন্তু শহরটা কিন্তু অনেক বড়। এখানে প্রায় 35,000 মানুষের মতো বসবাস করে এই শহরে। তো সব মিলে এই শহরটা আমার কাছে বেশ ভালোই লাগে, ন্যাচারালি সব কিছু মিলে। আর ইউরোপে আমি দেখছি আপনি বড় বড় শহরগুলো থাকার থেকে এইরকম যেগুলো মিনি সিটি এগুলো থাকার ভিতরে মজা বেশি, অল্প জায়গার ভিতরে সব কিছু কাছাকাছি। বড় শহরে কি হয়, মাল্টি কালচারাল লোক থাকে, দেখা গেল ওখানে চোর বাটপার বেশি থাকে, মানে ওইখানে চলাফেরা একটু সাবধানতা অবলম্বন করতে। আর এখানে কি হয়, অল্প মানুষ থাকার কারণে সবার সাথে সবার একটা বন্ধুত্বপূর্ণ বন্ডিং করে ওঠে। তো একই সারাউন্ডিংসে ঘোরাঘুরি করি, তো সেক্ষেত্রে হয় কি যে পুলিশ যারা আছে তারা ম্যাক্সিমাম হচ্ছে ফেরচিনা চিনে আর কি, যে না এরা তো এখানে থাকে। তো সেই সময় অনেক ক্ষেত্রে প্রিভিলেজ পাওয়া যায় আর কি। আচ্ছা, বাংলাদেশে কিরকম আছে এই শহর আপনার জানা মতে? মানে এই শহরে বাংলাদেশি আছে মোটামুটি, তবে রিসেন্টলি প্রচুর ইন্ডিয়ান এবং ফিলিপিনি, তারপরে কিছু আছে কলম্বিয়ার মানুষ দেখা যাচ্ছে। আচ্ছা, কিছুদিন আগেও এত পরিমাণে ছিল না, কিন্তু এখন রিসেন্টলি খুব বেশি দেখা যাচ্ছে আর কি। আর ইন্ডিয়ান প্ল্যান করছি যে এই শহরে যদি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেওয়া যেত, বেশ ভালোই চলতো আর কি। হ্যাঁ, এই শহরে কিন্তু মশলা দোকান মনে নাই আছে না, এখানে কিন্তু আপনার বেশিরভাগ লোকই বড় শহরে যাওয়া লাগে আপনার এই যে ইন্ডিয়ান খাবার, তারপরে ইন্ডিয়ান মশলা বা চাল টাল মনে হয় এখানে যে সুপার শপগুলো চাল তো অ্যাভেলেবল পাওয়া যায় কফল্যান্ডে, তারপরে ক্যালিফোর্নিয়া কাপল্যান্ডে যে ছোট ছোট প্যাকেট চালগুলো পাওয়া যায়, কিন্তু আমরা যেগুলো নেই ওইটা আলিগ্রোতে এক ধরনের মানে চাল পাওয়া যায়, অর্ডার দিলে ওরা পাঠিয়ে দেয়। বা এখানে এশিয়ান বাজার আছে, কুরিয়ারে পাঠিয়ে দেয়। হ্যাঁ, ওটা কি বলেন, এটা কি অনলাইন শপ? হ্যাঁ, এটার নাম বললো আলিগ্রো। এটা ইন্ডিয়ান কোম্পানি? না, এটা পোল্যান্ডের বেশ পপুলার একটা অনলাইন সাইট। ও, তো ওইখানে আমরা যে ধরনের চাল খাইতে অভ্যস্ত, সিদ্ধ চাল ওইটা পাওয়া যায়, বাসমতি পাওয়া যায়। দাম কি মোটামুটি রিজনেবল আছে? হ্যাঁ, দাম মোটামুটি রিজনেবল। আলিগ্রোর ব্যাপারটা হয় কি যে মনে করেন যে আপনি একজন সাপ্লায়ার, আপনি আলিগ্রোতে অ্যাকাউন্ট খুলে আপনি সেল করতে পারবেন। আলিগ্রোর ভাইয়া হচ্ছে যাচ্ছে, আলিগ্রোর ওয়েবসাইটে গিয়ে সেলার হিসেবে আপনার কোম্পানিকে চুজ করলো, আপনার কোম্পানিতে অর্ডার দিল, আপনি জাস্ট ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিলেন। আচ্ছা, এখানে বিজনেস করার সুযোগ আছে। এখন ওই বিজনেসটা কি আসলে করা, আমার যারা নতুন আসে, ধরেন আপনি একটা রেস্টুরেন্ট 1 বছর 1.5 বছর হয়েছে, আপনি কি পারবেন চাইলে এটা করতে? হ্যাঁ, চাইলে করা যায়। আপনি যদি কোনো ওইভাবে ভ্যালুয়েবল প্রোডাক্ট সেল করতে চান তাহলে আলিগ্রোতে অ্যাকাউন্ট করে আপনি এটা সেল করতে পারবেন। বুঝতে পারছি, কিন্তু লাইসেন্স করে আপনি কি ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে আপনার যে কোম্পানি, সেই কোম্পানির যে ডকুমেন্টস এগুলো আপনাকে রেডি করতে হবে। কিন্তু এটা ডিফিকাল্ট কিনা, মানে কোনো আপনি আপনার রেসিডেন্ট? এটা খুব বেশি ডিফিকাল্ট না পোল্যান্ডের ক্ষেত্রে, যেটা কিছু প্রসিডিউর আপনাকে মেনটেন করতে হয়। এখানে অনেক এজেন্সি আছে যারা এগুলো হেল্প করে, অনেক লয়ার আছে, তাদের কাছে গেলে পরে সে আপনাকে টোটাল যে প্রসিডিউরটা আছে এগুলো আপনাকে। আমার একটা কোশ্চেন, সেটা হলো আপনি ধরেন ওয়ার্কার হিসেবে আসছেন, আজ আপনার এখন ধরেন আপনি যখন এই ডকুমেন্টটা করেন, আপনি একদম মালিক হইতেছেন, আপনি আপনার রেসিডেন্ট কার্ডটা মালিক হিসেবে ট্রান্সফার করতে পারবেন? এই বিষয়ে কোনো আইডিয়া? ক্ষেত্রে হয় কি যে হ্যাঁ করা যাবে। আপনি একজন ওয়ার্কার হিসেবে এই আমরা যে টিআরসিটা ইউজ করি মূলত পোল্যান্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার ইউনিফর্ম বেসড কার্ড আর কি। মানে আপনি একটা কোম্পানির আন্ডারেই কার্ডটা করছেন। তো সাপোজ আমি এই কোম্পানিতে কাজ করছি, একটা কোম্পানিতে, আমি চাইলাম যে আমি অন্য কোম্পানিতে সুইচ করবো, তো সেক্ষেত্রে আপনাকে কিছু প্রসিডিউর মেনটেন করতে হয় যে আপনাকে উইদিন 15 ডেজ এর মধ্যে ইমিগ্রেশনকে জানাইতে হবে যে আপনি জব চেঞ্জ করবেন, কোম্পানিতে আর নাই। আচ্ছা, আপনি চেঞ্জ করলেন,
দেন আপনাকে হচ্ছে 4 উইকস বলে, অলমোস্ট 28 দিন বা 1 মাসের মধ্যে একটা সময় থাকে। এর মধ্যে আপনাকে আবার নতুন একটা কোম্পানি জোগাড় করে আবার ইমিগ্রেশনকে জানাইতে হয় যে আমি এই কোম্পানিতে কাজ করছি, ওই কোম্পানির ওয়ার্ক পারমিট সাবমিট করতে হয়। দেন হচ্ছে আপনার যে একটা ডিসিশন বেরোয়, কার্ডের যে ডিসিশন, ওই ডিসিশনটা ওরা আবার চেঞ্জ করে ওই কোম্পানিতে ট্রান্সফার করে পাঠাতে দেয় আর কি। এতটুকু প্রসিডিউর হচ্ছে আপনাকে মেনটেন। আর আমি যেটা বললাম, ধরেন বিজনেসে আমি একটা বিজনেস করলাম, ওই বিজনেসের এমপ্লয়ি হিসেবে আমি নিজের বিজনেসে নিজের এমপ্লয়ি হিসেবে সেটা পসিবল। এটা কাউরে দেখছেন আপনার জানা অ্যাভেলেবল? কারণ এটা নর্মাল, মানে অন্যান্য দেশে যেমন একটু জটিল, পোল্যান্ড এত জটিল না, এটা সম্ভব। শুধু আপনার যদি ওরকম বিজনেস করার মতো সামর্থ্য থাকে আপনি বিজনেস শুরু করেন। এখানে আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি, আমি যতটুকু জানি, আমি মানে খুব বেশি দোকানে আসছি, যতদিন এক্সপেরিয়েন্স আপনার দেখে শুনে যতটুকু বুঝছি, কোম্পানি খুলে কেউ আর পার্সোনাল নামে হচ্ছে কোম্পানি খুলে না। মনে করেন যে তারা কিন্তু বিদেশে বাইরে আছে, বাংলাদেশে আছে, তার নামে তাকে চেয়ারম্যান করে কোম্পানি খুলতেছে। যখন আপনি আপনার নামে কোম্পানি খুলবেন তখন কিন্তু আপনি একজন বিজনেসম্যান হয়ে গেলেন। সেক্ষেত্রে আপনার ট্যাক্স ফ্যাক্স অনেক মানে জটিলতা বাড়বে তখন। এই জন্য মানুষ জটিলতা থেকে বাঁচার জন্য বাইরের লোক ওই যে এখানে প্রকিউরেন্ট বলে আর কি, মানে ওই অথরাইজড একজন মানুষ। মনে করেন আমার কোম্পানি খুললাম, আমি আমার ভাইয়ের নামে খুললাম, বা সাপোজ আমার বন্ধুর নামে খুললাম, সে দেশে আছে, তার হচ্ছে এই অটোমেটিক সিগনেচারটা নিয়ে, ইলেকট্রনিক সিগনেচারটা নিয়ে আমি একটা কোম্পানি খুললাম। খোলার পরে হয় কি, আমি এখানে অথরাইজড পারসন হিসেবে আমি এখানে কাজ করলাম, অ্যাজ এ ম্যানেজার বা সামথিং একটা পোস্ট হোল্ড করলাম। তো সেক্ষেত্রে হয় কি যে কোম্পানির ওনার হিসেবে নিজেকে না দেখায় আরেকজনকে দেখালে কিছু প্রিভিলেজ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এবং বেশিরভাগ যারা আছে আমাদের এশিয়ান লোকজন এরা এইভাবেই করে, এই প্রসিডিউর ফিল আপ মানে ফলো করে। আর হচ্ছে ওই কিছু এজেন্সি আছে আপনার, কিছু ফার্ম আছে, তারা এগুলো আপনার রেডি করে দেয় আর কি, করে থাকে। লয়ের কাছে গেলে পরে সে আপনাকে বলবে, রিকোয়ারমেন্ট দিবে যে আমার এই ডকুমেন্টসগুলো লাগবে তোমার এই কোম্পানিটা ওপেন করার জন্য। আমরা হাতে কথা বলি। হ্যাঁ, কোন দিকে যাবেন? হ্যাঁ, যাই বলতে থাকেন না। তারপরে সে লয়ার আপনাকে জিনিসগুলো হচ্ছে বুঝিয়ে দেবে আর কি। আর এখন বাংলাদেশ থেকে নতুন যারা আসতেছে এদের কি মানে সম্ভাবনা কেমন, ভিসার রেশিও কেমন, আইডিয়া আছে কোনো? আমি যতটুকু শুনলাম এখন নাকি ভিসা একদমই দিচ্ছে না। ওই অনেকগুলো ব্যাপারে ওই যে এরকম একটা ভিসা স্ক্যান্ডাল হয়েছিল অনেকগুলো, ওই এমবাসি ঘুষ খেয়ে মানে কিছু ভিসা দিছিল এরকম কিছু। ওইটার পরে ভিসা রেশিওটা অনেকটা কমছে। আর রিসেন্টলি হচ্ছে বাঙালিদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে কি ইন্ডিয়া যাওয়া। ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে পারছে না, ভিএফএস পাচ্ছে না। এখন আবার লটারি সিস্টেম করছে, সেই লটারির ডেট পাওয়া যাচ্ছে না, ডেট পাইলে পরে আবার দেখা গেলো যে ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে পারছে না। এই যে জটিলতা, এমন করে আমার পরিচিত মানে শুনেছি আর কি, অনেকে এটা নিয়ে ভুগছে, বছরের পর বছর নিয়ে বসে সব কিছু রেডি, কিন্তু অনেকে আছে যে ইন্ডিয়ার ভিসা পাইছে কিন্তু অ্যাপার্টমেন্ট ডেট পায় নাই, সে আলটিমেটলি যেতে পারে নাই। আবার এমন হয়েছে যে অ্যাপার্টমেন্ট ডেট পাইছে, ইন্ডিয়ার ভিসা পায় নাই। এই কেসগুলো আবার করতেছে। তো সেক্ষেত্রে এখন খুব বেশি চ্যালেঞ্জিং, সহজ নয় সেটা আর কি, লাখের উপরে ডিপেন্ড করতেছে, লাখের উপরে ডিপেন্ড করতেছে, ব্যাটে বলে মিলছে না আর কি সব মিলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখন ভিসাও নাকি দিচ্ছে না, ওই যে 9-10 একটা পেপার দেয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্দেহজনক যেটা, হ্যাঁ কতগুলো প্রভিশন থাকে ওইখানে হচ্ছে এখন 9-10 দিচ্ছে। এই জন্য তার মানে ধরে রাখতে আপনার এখানে 5 থেকে 10% মতো ভিসা হইতেছে, আর ওই ভিসা প্রসেস যাইতে যাইতে আপনার 1.5 বছর আপনার সময় নষ্ট হইতেছে। তো পুরোপুরি এটা আনসার্টেন। আর যারা অন্য দেশে আছে, মিডল ইস্টে আছে অলরেডি, বা ইউরোপের কোনো দুর্বল কোনো দেশে আছে, যারা পোল্যান্ডে আসতেছে, এদের মানে ভিসা হওয়ার সম্ভাবনা কেমন? এদের তো সম্ভাবনা একটু বেশি হওয়ার কথা। এইটা সম্পর্কে আমি আসলে ভাই তেমন কিছু জানি না, তবে রিসেন্টলি এটাও শুনছি অন্য দেশেও নাকি এখন, আগে যেমন সিঙ্গাপুর ওই দিক থেকে অ্যাভেলেবেল আসতে পারতো, এখন নাকি ওইটাও ভিসা খুব কম দিচ্ছে। মানে কয়েকদিন আগে একজনের সাথে কথা হইলো, এমন মানে আমাকে পুলিশ কোম্পানির মানে একজন আমাকে বলেছিল, হ্যাঁ আমার অফিসটা যেখানে ওইটার ওনার আর কি, তো আমাকে বলছে দেখ আমাকে 2 জন ওয়ার্কার এনে দে বাংলাদেশ থেকে। বললাম কী ধরনের ওয়ার্কার? বলে যে ফার্নিচার বিষয়ে এক্সপিরিয়েন্স, যেমন কার্পেন্টার যেগুলো, হ্যাঁ কার্পেন্টার। ওরা হচ্ছে ওদের একটা কোম্পানি আছে উডল্যান্ড, ওই দরজা জানালা এগুলো বানায় আর কি কাঠের। তো বললাম ঠিক আছে। পরে খোঁজ খবর নিয়ে দেখলাম যে এটা আসলে খুবই লেন্দি প্রসেস, না হওয়ার সম্ভাবনা বেশি। শুধু একজন মানুষকে সে ইন্ডিয়া যাবে, খরচ করবে, সেই পরে না হইলে পরে কত সময় লাগবে, নিজের কাছে খারাপ লাগবে। বাঙালিদের অ্যাটিটিউড তো বুঝেন, দালাল খেতাব দিতে পরে তো বিপদ, ভিসা হবে না, পরে পুরোটা ব্লেমিং করবে আর কি। হ্যাঁ, তো শুধু নিজে খেয়ে নিজে পুরো বোনের মোস্তার তো দরকার নেই। জি দাদা।
আরেকটা বিষয়, এখানে যারা অলরেডি আছে এরা কেমন আছে আর এদের স্যালারির স্ট্যান্ডার্ডটা কিরকম হইতেছে, অ্যাটলিস্ট সর্বনিম্ন সে বাড়িতে কত টাকা পাঠাইতে পারে এই সম্পর্কে যদি একটু আইডিয়া দেন। এখন হচ্ছে কাজের পরে নির্ভর করে। হ্যাঁ, হুম। এখন বাঙালিরা যেটা করে সেই হচ্ছে কাবাবে জব করে আর কি, ম্যাক্সিমাম 90% বাঙালি এসে কোনো বাঙালি কাবাব সেক্টরে। কোম্পানিতে হচ্ছে কাবাব সেক্টরে ঢুকে। তো সেক্ষেত্রে শুরুতে আসলে পরে সে কোম্পানি থাকা খাওয়া তার ট্যাক্স ফ্যাক্স সব দেওয়ার পরে সে মোটামুটি লাখখানিক টাকার মতো সে দেশে পাঠাতে পারে। দেশে পাঠাতে পারে। তবে আস্তে আস্তে সে যখন এক্সপিরিয়েন্স হয়, তার কাজের কোয়ালিটি বাড়ে বা অভিজ্ঞ হয়, দেন স্যালারি বাড়ে। অনেকে আবার বিজনেস করে, পার্টনারশিপে দোকান দেয়, অনেক অপরচুনিটি আছে। তবে লেগে থাকতে হবে। এসেই কিন্তু আমার মতামত যেটা, আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি যে আমরা এশিয়ানরা বা যদি বাংলাদেশের কথাই বলি স্পেসিফিকভাবে, যে বাংলাদেশ থেকে মনে হইতো যে ইউরোপের লাইফ বা শোনা কি নাকি, হ্যাঁ, এটা আলসিয়ান লাইফ, হ্যাঁ, তেমন কাজ কাম নাই, একটা মানে নিয়ম কানুনের মধ্যে খুব ভালো একটা সব কিছু মিলে একটা স্বপ্ন থাকে যে না ইউরোপ কি নাকি। কিন্তু এখানে আসার পরে হয় কি যে ম্যাক্সিমাম হচ্ছে হতাশ হয় আর কি। আমি যেমন ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে আরে এখানে কাজ ছাড়া আপনার কিছু নাই না, আপনার প্রত্যেকটা মুহূর্তের এখানে হিসাব দেওয়া, মানে হিসাব কাজ করতে হবে আপনাকে, কাজের কোনো বিকল্প নাই। কাজ করবেন আপনার টাকা আছে, কাজ নাই টাকা নাই, ব্যাপারটা এমন আর কি। আর কাজ বলতে কি আমাদের দেশে মানুষ ভাবে যে আমি বৈশা বৈশা কোনো রিল্যাক্সে কাজ করতেছি। এখানে কি সময়, টাইম ইজ মানি। এখানে 1 ঘন্টা কাজ করবো না, 1 ঘন্টা আপনি পরিপূর্ণভাবে কাজ করতে হবে। 1 ঘন্টাতে কোনো বসার সুযোগ নেই, ঘুমানোর সুযোগ নেই। বাঙালি কোম্পানিগুলো তো অনেক ছাড় দেয় ভাই, সিরিয়াসলি অনেক চাপ দেয়, অনেক ছাড় দেয়। অন্য পুলিশ কোম্পানিগুলোতে আমি যেটা দেখছি যে আপনার 8 ঘন্টার মধ্যে সে ফোন ব্যবহার করতে পারবে না, 30 মিনিট হচ্ছে তার জন্য খাবারের জন্য বিরতি দেয়। সেই খাবারের সময়টাও স্যালারি থেকে কেটে রাখে যে তুমি 30 মিনিট নিলা, এই টাকাটা মানে দেখা গেলো আপনার 8 ঘন্টা ডিউটি, আপনার 8.5 ঘন্টা আপনার ডিউটি গেলে, কারণ 8 ঘন্টা আপনার মাঝখানে খাওয়ার, অথবা পাউজে দিলে 5 মিনিট দিতে পারে। বড় জোর স্মোক যারা করে ওদের জন্য 5 মিনিট তাও কি ওই নিয়ে যায়। আপনি চাইলে 15 মিনিট 5 মিনিট নিতে পারেন না। আমি কখনো কাজ করি হ্যাঁ, তখন অন্যদের যারা কাজ করছে তাদেরকে শুনছি আর কি, যে ইয়া করে সে 15 মিনিট যদি নেয়, 15 মিনিট তার স্যালারি থেকে ওটা তো ম্যাক্সিমাম অ্যাডজাস্ট করে না আর কি। হ্যাঁ, ঘন্টা হিসেবে বেতন দেয়। তো সেই ক্ষেত্রে ওই ইয়াটা কেটে নেয় আর কি। এইটাই আর কি। আপনি এখানে অলসতা করে সুযোগ, এটা সব মানে যারা আসে তারা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ফেলে। প্রথমত একটু হতাশ হয়, পরে 1-2 বছর পরে ঠিক হয়ে যায়। মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে একটা টিউবওয়েল, এটা পানি বেরোয়, পানি বেরোয়, ট্রাই করেন তো দেখি। ওই দেখেন বন্ধুরা কত বড় একটা টিউবওয়েল, আমাদের কৃষ্ণ দাদা পানি উঠে দিয়েছে। এই পানি কিন্তু খাওয়া যায়, আপনার ছেলে খাইতে পারবেন। খুব টেস্টি পানি। আমরা হাঁটতে হাঁটতে একটা পার্কের ভিতরে আসলাম। দাদা আমার ঘুরে ঘুরে এলাকা দেখাইতেছে। দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদার এই ঋণ আমি শোধ করতে পারবো না, কারণ বিদেশে বাড়িতে ভাই পাওয়া মনের মতো ভাই পাওয়া খুব কঠিন কাজ। দাদা আমাকে সেই হিসেবে অনেক সাপোর্ট দিতেছে। আর দাদার অনেক গল্প শুনলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে ভালো হইব। এখানে একটা আমরা ভাস্কর্য দেখতেছি, খুবই ইউনিক একটা ভাস্কর্য। যদিও এখন আলো কম, আপনারা এত ভালোভাবে বুঝতে পারবেন না, তারপর যতটুকু দেখাই দেবো। এখানে মানে একটা বানর আছে, এখানে ঝর্ণা থাকে মাঝে মাঝে, কিন্তু এখন নাই। এখানে একটা নগ্ন এখানে স্থাপনা দেখতেছি আমরা। যাই হোক দাদা, এখানে মেইন বিষয়টা হলো পোল্যান্ডে আপনারা আসতে পারেন, সময় সাপেক্ষ বিষয়, কিন্তু আপনার এখানে অনেক সম্ভাবনা আছে আসতে। কে নাম ভর্তি? হ্যাঁ, অবশ্যই বলতেছেন না। এখানে এই পুলিশ ভাইরা আছে, পুলিশ ভাইরা আমার গালাগালি করতেছে, ভাই তো ভাষা বোঝে। আমি জানি না এরা বেশি একটা সুবিধা, বেশি একটা সুবিধার না। যাই হোক, এখানেও রেসিজম আছে টুকটাক, তবে ওভারঅল ভালো লোকের সংখ্যা এখানে বেশি, ফ্রেন্ডলি লোকের সংখ্যা বেশি। আর এখানে লোক অনেক ধার্মিক। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার বাসার সামনে একটা চার্চ আছে, প্রত্যেক দিন এই চার্চে ঘন্টা বাজে। আর ইয়াং জেনারেশন, বাচ্চাতে শুরু করে বৃদ্ধ, সবাই এই চার্চে আসে এবং ধর্মকর্ম যেগুলো করার এগুলো করে, যেটা আমি ইউরোপের অনেক দেশই এটা দেখতে পাই। বেশিরভাগ চার্চগুলো খালি হয়ে থাকে, এমনকি রবিবারে শুধু খোলা থাকে, রবিবারে শুধু বৃদ্ধ লোক ছাড়া কোনো লোক দেখবেন না। সেই হিসাবে এখানে দেখছি ইয়াং জেনারেশনরাও ধর্মের প্রতি অনুরাগী, এটা একটা প্লাস পয়েন্ট। তার মানে এই দেশটা মানুষজনের মন মানসিকতা অনেক ভালোই হবে। যারা 2-4 জন আছে, আর বেশি 2-4 জন। আর এখানে মানুষ এই সিস্টেম দেখা যায় বেশিরভাগ সময় আপনি খেয়াল করবেন যে যখন মাতাল থাকে তখন উল্টাপাল্টা কথা কয়, কিন্তু যখন
সামাজিক পরিবেশ থাকে এরা যথেষ্টই আন্তরিক থাকে, হাসি আমার খুশি একটা থাকে। জিনিস ভালো লাগে কি, ওরা তো মানে ইংলিশ টুকটাক পারলে পরে বলতে চায় না, হুম, ওদের মধ্যে একটা সংকোচ কাজ করে যে যদি ভুলভাল বলে, আচ্ছা, হ্যাঁ পারলেও বলতে চায় না। হুম হুম, প্রথমে বলে নেয় 2-4 জন যারা ইংলিশ বলে যে ভাই আমার ইংলিশ খুব খারাপ, তারপর চেষ্টা করতেছে। হ্যাঁ, সমস্যা নাই, এটা থার্ড ল্যাঙ্গুয়েজ, আমার থার্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হুম ইটস নো প্রবলেম হুম, বলে। আরেকটা জিনিস মজা লাগে যে আরো 2-4 জন যারা মানে স্বপ্রণোদিত হয়ে ইংলিশ বলে তারা হচ্ছে একমাত্র মাতাল রেই বলে আর কি। যে শিক্ষিত মাতাল হইলে মটর খাইয়ে 2-4টা ইংলিশ বলে আর কি হরনা দেখলে। তাছাড়া আপনি কারো মুখ থেকে ইংলিশ শুনবেনই না। ওই যে আমাদের পাশে যেমন আমাদের কলিগ আছে আনিয়া, হুম, ও ইংলিশের অ বোঝে না ভাই। হ্যাঁ ওই থ্যাংক ইউ ইয়েস নট ভেরি গুড এগুলো বোঝে না। এইটুক মানে থ্যাংক ইউ বললে থ্যাংক ইউ ওকে ঠিক আছে, কিন্তু এর বাইরে বাকি যে তুই আমার দেশে আসছিস তোর পলিশ শিখতে হবে, আমি কেন ইংলিশ শিখি? আমি দেখ ইংলিশ তো আমারও তো মাদার ল্যাঙ্গুয়েজ না, হুম, তা আমি কেন পারতেছি? কারণ আমরা ইংলিশের মধ্যে পড়ি নাই। এর আগের যুগে যারা একটু বয়স্ক এরা দেখছি ইংলিশ একদমই পারে না, তো এখনকার ইয়াং জেনারেশন এখনকার ইয়াং ওরা জেনারেশন খুব ওরা ভালো আমি ইংলিশ শুনছি এমন যে আগে ওরা, আমরা যেমন ইংলিশ শিখি কি একটা সাবজেক্ট হিসেবে ইংলিশ পড়ে না আমাদের, মানে এরা ওদের আগে banded। রাশিয়ান পড়াইতো, আচ্ছা, রাশিয়ান পড়াইতো। এখন ওরা হচ্ছে ইয়াং জেনারেশনরা হচ্ছে এখন টুকটাক ইংলিশ পড়ে, আর যারা মোটামুটি ইউনিভার্সিটিতে পড়ে তারা জানে। ইংলিশ জানে টুকটাক, তাও ওই মডারেট ইংলিশ না, বুঝতে পারছি। মিনিমাম একটা ইয়া। কোর্স করে আর কি, মানে অ্যাটলিস্ট এইটা কমিউনিকেশন একটা ভালো দিক কিন্তু ভাই, দারুণ হ্যাঁ। দিক। কারণ কি পুরা ওদের ভাষাটাকে ওদের কালচারটাকে এমনভাবে প্রমোট করছে, আর আমরা বাঙালিরা দেখেন ইংলিশ না পারলে আর আমরা আমাদের নিজেরাই কিন্তু নিজেদের কিডিং করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, তাই না? আর ইংলিশ পারে না, আর আমাদের কনস্টিটিউশন তো ইংলিশ ভাই, আপনি পরীক্ষা দিতে পারবেন, আপনি ইংলিশ বলতে পারে না। প্রত্যেকটা জায়গায় মানে আপনি ব্রিটিশরা সংবিধান আপনি করে রাখছিল, হুম, সেই ধারাবাহিকতা এখনো কিন্তু ফলো করে আসতেছে। নিজেদের যে কালচার, নিজেদের কালচারকে যে অ্যাডপ্ট করে নিয়ে যে ব্যাপারটা হুম, ধ্বংস হয়ে যেতে ধ্বংস আমাদের হয়ে মধ্যে যেতে। নাই। ইন্ডিয়া তো সেম ঘটনা, ইন্ডিয়ারও কনস্টিটিউশন ইংলিশে, এবং যত আইন কানুন অফিস টফিসের যত সিস্টেম সব ইংলিশে করা লাগে। আপনি আমি ব্যাংকে হচ্ছে পরীক্ষা ওই- দেন বা এখানে দেন। হ্যাঁ, চা বাগানে একটা গবেষণার কাজ করছিলাম আচ্ছা, প্রায় 10-15 দিন। এই যে লেবার লটা আছে হুম, চা বাগানে, এই পুরোটা ভাই ইংলিশে করা। হুম, হ্যাঁ, তো আমি মানে অনেস্টলি যদি বলি একটা ইউনিভার্সিটির ছেলেকে ওই লেবার লটা পড়তে দেন, সেও 100% ক্যাচ করতে পারবে না, হুম, 98% আচ্ছা, পড়বেই না। আর ইংলিশ দেখে মানে তার পড়াশোনা রইলে তার যদি লিটারেচার হইতো তার পড়তে হবে, ব্যাপারটা তো সে পড়তো। হুম, আর চা বাগানের শ্রমিক যারা কাজ করে, যাদের জন্য এই ল, হুম, তারা তো দূরের কথা, তারা তো এটা তারা পড়তেই কিছুই পারবে। জানে না, এবং তারা এখানে কি কয় অনেক তাদের ইনফরমেশন জিনিস- না জানার কারণে তারা কিন্তু অনেক ওই প্রতারণা শিকার হয়। হ্যাঁ, চা স্টেটের যে অফিসগুলো আছে হুম, ওইখানে গেলে পরে এই ডকুমেন্টসগুলো পাবেন। চা হুম। বাগানের যিনি ম্যানেজার তার কাছে গেলে পরে এই হুম, লেবার লটা আপনাকে দেখাবো। তো সেক্ষেত্রে আর কি আমি একটু সারপ্রাইজ হয়েছি, এই মানুষগুলো তো খুবই প্রান্তিক, এবং এটা বাংলা ঠিক মতো বলতে পারে না। হ্যাঁ তাদের জন্য সেই ব্রিটিশরা যেভাবে চা বাগান অপারেট করতো না, সেম এটা চলতেছে এখন, ওর কোনো ঠিক ওই একই সংস্কার প্রসিডিউরে করা চা হয়নি। বাগানগুলো চালাচ্ছে। ওদের কি পরিমাণ যে টর্চার করে ভাই। না না, আমি নিজে দেখলাম, শ্রীমঙ্গলে গেছিলাম, দেখছিলাম যেখানে মানে- মানুষজন বেতন দেয় না ওদের ঠিক মতো। এখানেও টুকটাক সমস্যা আছে, তবে এখানে আমাদের দেশ থেকে এইসব দেশগুলো ইউরোপ দেশগুলো অনেক আগে আছে। এখানে আইন কানুন, এখানকার সংস্কৃতি এরা অনেক অনেক ডেভেলপ। তো এখানে আসলে আপনার জীবন পরিবর্তন অবশ্যই হবে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।